জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তা পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে আজ থেকে দুদিনের কর্মসূচি শুরু করছে বিএনপি ও তার মিত্ররা। এর আওতায় দিন রাত টানা 48 ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় আজ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের 5 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর 11 স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। উদ্যোক্তারা জানান, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর দুই তীরে 230 কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। যখন পানির দরকার তখন পানি না দিয়ে আবার সৃষ্টি যখন হয় তখন পানি ছাড়ি দেয়, আবার কিছু ডুবি দেয়, তখন মানুষ এখানকার মানুষ দুর্ভিক্ষে পড়ে যায়। আমরা যেন এই নদীর দ্রুততম এই তিস্তা নদী খননের পরিকল্পনা মনে করে আমরা বাস্তবায়ন করতে পারি। সব ধর্মের মানুষ, সব পেশাজীবী মানুষ আজকে তিস্তার চরে সমবেত হয়েছে। আমরা আশাবাদী যে সরকার দাবি আমাদের মেনে নেবে, অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে এবং তিস্তা পানির ন্যায্য হিস্যা আমাদের কাছে আদায় করবে। দর্শক, রংপুর থেকে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। জি সৌদা, আপনি জানেন যে আসলে লাগাতার যে 48 ঘন্টার যে কর্মসূচি, তিস্তা পাড়ের দুই পাড়ের মানুষ কিন্তু এখানে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখরিত পুরো কিন্তু আমরা তিস্তার পাড় জুড়ে দেখেছি। সেখানে কিন্তু আমরা দেখেছি দুই পাড়ের মানুষ সেখানে তাদের যে 24 ঘন্টার লাগাতার যে কর্মসূচি, সেই কর্মসূচির আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা তিস্তা পাড়ের নানাভাবে বঞ্চিত যে মানুষজন, তারা কিন্তু আসলে এই তিস্তার পাড়ে যে জনসমাবেশ, সেই সমাবেশকে সফল করার জন্য কিন্তু তারা সকাল থেকেই কিন্তু আসলে দুই পাড়ে কিন্তু অবস্থান করছে। আমরা রয়েছি রংপুরের কাউনিয়া সেই তিস্তার পয়েন্টে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক তাম্বু আকারে কিন্তু সেখানে অনেকগুলো পয়েন্ট করে কিন্তু সেখানে আমরা দেখেছি যে এখানে বিএনপি নেতারা, স্থানীয় যে বিএনপি নেতারা রয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ বিএনপির যারা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমরা দেখছি যে আসলে এখানে তিস্তা পাড়ের মানুষ এই যে 48 ঘন্টার লাগাতার যে কর্মসূচি পালন করতে গিয়ে তারা যে খাবার, সে খাবারও কিন্তু সেখানে রান্না করছে নদীর তীরে। এবং তাদের যে কথা, তাদের যে বক্তব্য, সেটি তারা বলছেন যে দীর্ঘ 53 বছরে এই যে বাংলাদেশের যে তিস্তার যে পাড়ের মানুষরা তারা কিন্তু নানা কষ্টে জর্জরিত। তারা তাদের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি কিন্তু অনেক সরকার অনেকেই কিন্তু আসলে বাস্তবায়নের জন্য কিন্তু আসলে অনেক প্রতিশ্রুতি দিলেও কিন্তু সেই বাস্তবায়ন এখনও কিন্তু হয়নি। এ কারণে কিন্তু তারা তাদের কর্মসূচি, সেটির মাধ্যমে কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা বলছেন। এবং বলছেন যে এই যে দুঃখ দুর্দশায় এবং যে সময় খরা মৌসুমের সময় অহেতুকভাবে কিন্তু আসলে যখন এই ভারত পানি ছাড়ে তখনই কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু সেখানে বিশেষ করে কৃষিতে কিন্তু অনেকটাই ক্ষতিসাধিত হয়। কারণ এখানকার কৃষিতেও কিন্তু ব্যাপক একটি আমরা সংখ্যার কথা শুনছি কৃষকদের কাছ থেকে। এবং যখন যে মৌসুমে পানির প্রয়োজন, সে মৌসুমে কিন্তু এখানে অনেক খরা দেখা দেয় তিস্তায়, তখন পানি থাকে না। তারা যেটি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি যেন অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছ থেকেই যেন এই পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়, এমনটাই দাবি কিন্তু করছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে সৌদা, রংপুরে আমরা সকাল থেকেই দেখেছি যে তিস্তা মহিপুরে সেখানেও কিন্তু সাধারণ মানুষ, তিস্তা পাড়ের মানুষ, দুই পাড়ের মানুষ কিন্তু সেখানে অবস্থান করছেন। এবং আমরা কাউনিয়া পয়েন্টে এসে কিন্তু আমরা দেখছি যে সেখানে এখানকার মানুষজন কিন্তু আসলেই তাদের যে বক্তব্য, তারা যেটি বলছেন যে বার্তাটি দিতে যান যে আসলে এই অঞ্চলের মানুষের যেটি দীর্ঘদিনের প্রত্যাশা, তিস্তার যে মেগা প্রকল্প এবং তিস্তার পানির যে ন্যায্য হিস্যা, সেটি তারা বুঝিয়ে চান, এমনটাই কিন্তু দাবি করছেন। কারণ ভারত কিন্তু আসলে বরাবরই এই তিস্তা নিয়ে নানা ধরনের কিন্তু আসলেই আমরা নাটকীয়তা, অনেক এইখানকার কৃষকরা বলছে যে আমরা শুধু আসলেই অনেক আশ্বাস পেই, কিন্তু এই যে তিস্তা পরিকল্পনা নিয়ে যে বাস্তবায়ন, সেই মহাপরিকল্পনা কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। এ কারণে কিন্তু 48 ঘন্টা রংপুর সহ উত্তরের 5টি জেলায় 11টি পয়েন্টে কিন্তু একযোগে এই যে তিস্তা পাড়ের 230 কিলোমিটার জুড়ে সেখানে নানা পয়েন্টে 11টি পয়েন্টে কিন্তু তিস্তা পাড়ের মানুষ কিন্তু আমরা দেখেছি সেখানে গণজমায়েত হতে। সেখানে কিন্তু তারা যেটি আমরা দেখেছি,
তারা যেটি বলছেন যে এই তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, দীর্ঘদিনের যে দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি যেন বাস্তবায়িত হয় এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তিস্তা পাড়ের দুই মানুষ। তবে সব মিলে যদি বলি সৌদা, যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে দুই পাড়েই কিন্তু মানুষজন তাদের যে অবস্থান 48 ঘন্টার লাগাতার যে অবস্থান কর্মসূচি, তারা কিন্তু তাদের অবস্থানে এখনও অনড় রয়েছে। তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত কিন্তু ঘরে ফিরবে না, এমনটা কিন্তু তারা বলছেন। তবে সৌদা, আপনাকে জানিয়ে রাখি, এই ছিল আমার কাছে রংপুর থেকে এই যে আজকের যে নদী রক্ষা আন্দোলনের, অর্থাৎ তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচির সর্বশেষ। আমরা এখন যেতে চাই যে আমার সহকর্মী রয়েছে মাহফুজ সাজু লালমনিরহাটে, আমরা যে সেখানকার খবর জানতে চাই যে আসলে সেখানকার কি অবস্থা রয়েছে। সাজু, সেখানকার পরিস্থিতি জানাবেন। ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা জানেন যে তিস্তার যে 115 কিলোমিটার তীর আছে, সেই তীরের 11টি পয়েন্টে যে আজকের এই অবস্থান কর্মসূচি শুরু হয়ে গেছে দুদিনের, তার মূল পয়েন্ট কিন্তু এই তিস্তার রেল সেতু সংলগ্ন এই তিস্তা পাড়। এখানে সকাল 11টায় সেমিনারের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইতিমধ্যেই এই সভাস্থলে এসে গেছেন। তিনি 4টায় অতিথির ভাষণ দেবেন। সেখানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তিনিও কিন্তু বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমি এই মুহূর্তে এখানে যারা এসেছেন, সকাল থেকে হাজার হাজার মানুষ কিন্তু এসে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে এই তিস্তার পার। তাদের দাবি একটাই, তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাই। এই স্লোগানে হাজার হাজার মানুষ এই অঞ্চলে কিন্তু সবাই শ্রেণী পেশা, সব ধরনের শ্রেণী পেশার এবং সব বয়সী মানুষ কিন্তু এসে ভিড় জমিয়েছে। আমি এই মুহূর্তে তিস্তা পাড়ে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কেন এখানে এসেছেন, কিসের দাবিতে আজকে এই তিস্তা পাড়ে অবস্থান করছেন? সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু এই তিস্তা পাড়ের দুধারের মানুষের দুঃখ দুর্দশা কোনোদিনও ঘুচেনি। দক্ষিণাঞ্চলে পদ্মা ব্রিজ হয়েছে। আমরা চাই আমাদের এই তিস্তার দুপারের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হোক। আমরা বন্যার সময় যে তিস্তার পানি এখানে মানুষের ঘর বাড়ি ভাঙিয়ে নিয়ে যাচ্ছে এবং মাটি ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, এবং খরার সময় এখানে চরের অবস্থা সৃষ্টি হয়েছে, যার কারণে এই অঞ্চলের মানুষ খুব দুর্দশায় ভুগতেছেন। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনলেন, তিস্তা পাড়ের মানুষের দাবি কিন্তু একটাই, তিস্তা বাঁচাও। আর আরেকটা বিষয়, সাজু আপনি ওখানেই থাকুন, ধন্যবাদ। দর্শক, রংপুর ও লালমনিরহাট থেকে তিস্তা রক্ষা আন্দোলন কর্মসূচি সর্বশেষ সংবাদ শুনছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রমজান উপলক্ষে মার্চে এবং ঈদের পর এপ্রিল মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়। এছাড়াও 30 টাকা কেজি দরে 15 কেজি করে এই কর্মসূচির আওতায় 50 লাখ এবং ঈদে বিনামূল্যে কোটি পরিবার চাল পাবে বলেও জানান তিনি। সকালে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি বলেন, আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিলে 2 মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে বলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়। এসব চাল বাজারের দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে এ কথা জানিয়ে তিনি আরো বলেন, এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে, কিন্তু এর প্রধান তদারকি করবেন জেলা প্রশাসকরা। বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 15 টাকা কেজিতে পাবে প্রতি পরিবার, 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে। 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। এই গেল 3 লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আমাদের ভিজিএফ কর্মসূচি আছে, ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরও 50 লাখ করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আপনার ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি, এটা ভিজিএস এরিয়াতে।
আসন্ন রমজানের রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, ডিম ও দুধ বিক্রয় করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 28 ফেব্রুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্রাম্যমাণ এসব বিক্রয় কেন্দ্র থেকে 250 টাকায় ব্রয়লার মুরগির মাংস, দুধ 80 টাকা লিটার, ডিম 114 টাকা ডজন ও গরুর মাংস 650 টাকা কেজি প্রতি বিক্রি করা হবে। রাজধানীর বাইরে সারা দেশেও এই কার্যক্রম চলবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এ সময় জানান, ইলিশ সংরক্ষণে আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে 11,000 টন ইলিশ রপ্তানি করা হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে 1 রমজান থেকে 28 রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে। সেটা আমাদেরকে সহায়তা করছে পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান সহ আমাদের যারা প্রান্তিক খামারিরা আছেন তারা দিচ্ছেন আর কি। ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা আর গরুর মাংস প্রতি কেজি 650 টাকা। কোস্টগার্ডে আধুনিকরণে সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও কাজ করে যাচ্ছে। কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে, সাগর নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোস্টগার্ডে হেলিকপ্টার বোট সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নের কাজ চলছে। সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কোস্টগার্ডের আধুনিকরণে সাম্প্রতিক আর্মার্ড এবং বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স জোন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা করা হয়েছে। সাম্প্রতিক কোস্টগার্ড বহরে পুরাতন 9টি জাহাজের প্রতিস্থাপক হিসেবে দেশীয় শিপইয়ার্ডে 9টি পেট্রোল ভেসেল নির্মাণের প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। এই আধুনিক জাহাজসমূহ বাংলাদেশ কোস্টগার্ড বহরে সংযুক্ত হলে এই বাহিনীর অপারেশনাল সক্ষমতা এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতেই মেহেরপুর জেলা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। পরে আদালতে নেওয়া হলে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। মেহেরপুর সদর থানায় গত 19 আগস্ট দায়ের করা মামলার আসামি সৈয়দা মোনালিসা হোসেন। পৃথক আরেকটি মামলা আছে তার নামে। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা বিভাগ জানিয়েছে, হত্যা মামলা ও ক্ষমতার অপব্যবহার ছাড়াও মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা রাশিয়ায় পাচার করেছেন মোনালিসা। এছাড়া তিনি অনলাইন ক্যাসিনো এজেন্ট ও জুয়ারিদের নিরাপত্তা দিতেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিরপুরে গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেননকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মিরপুরের আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত হাজির করা হয় তাদের। এ সময় তাদের 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 5 আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিহাসের সবচেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। দ্বিপক্ষীয় সম্পর্কে দেখা দেয়া এই চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে নিয়েছে দুই নিকট প্রতিবেশী দেশ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রোববার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলন বা ইন্ডিয়ান ওশান কনফারেন্সের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠক হয়। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এবারে মাই টিভি বিশেষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোরে সোরে চলছে আলোচনা পর্যালোচনা। রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে উঠে আসে ভিন্ন ভিন্ন মতামত। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে কোনো লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। তরুণ প্রজন্ম সহ নগরবাসীর প্রত্যাশা ভোট হোক সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিময়। হাসান বিশ্বাস ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। এম নাসিরুদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠন করা হয় পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। আর এর পর থেকে শুরু হয় নির্বাচনের প্রস্তুতি। তার অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী কর্মযজ্ঞ। আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। এর এই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে উঠে আসে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলছেন আগে চাই জাতীয় সংসদ নির্বাচন, আবার কারো মত স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। জাতীয় ঐক্য সুসংহত রাখতে এবং আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে রাজনৈতিক দলের সাথে এবং নির্বাচন কমিশন সহ সংস্কার কমিশনদের সুপারিশ নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এমন প্রেক্ষাপটে নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। আর তাই কেমন নির্বাচন প্রত্যাশা করছেন তরুণ প্রজন্ম সহ নগরবাসী? এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সংস্কারটা, যেটা হচ্ছে আগামী যত বছর ধরে আমাদের যে জিনিসটা অনেক কিছু কন্ট্রোলের বাইরে ছিল, সেই কন্ট্রোলগুলো আগে আনতে হবে, সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি, সেভাবে যেন আমরা সুষ্ঠু এবং সঠিকভাবে ভোট দিতে পারি, সে অধিকার চাই। আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচন এমন একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে আমরা ভোট দেওয়ার অধিকারটা পাই। তরুণ প্রজন্ম থেকে বলতে চাই যে নির্বাচনটা অতি দ্রুত হয় ভালো, আমাদের দেশের জন্য মঙ্গলজনক। প্রশাসনের মাধ্যমে যে একটা ইলেকশন হয় সেটা সাধারণ মানুষ অবশ্যই চায় না। তারা চায় একটা যেন ফেয়ার ইলেকশনের মাধ্যমে দেশে একটা নতুন সরকার গঠিত হোক। আলোচনার সমালোচনা যেটাই হোক না কেন, 14, 18 এবং 24-এর মতো আর কোনো নির্বাচন দেখতে চায় না তরুণ প্রজন্ম। তারা বলছেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ও এর আশপাশ ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে ধোয়া মোছার কাজ, পাশাপাশি চলছে বেদি সাজানোর প্রস্তুতি। 19 ফেব্রুয়ারি চারুশিল্পীদের রং তুলির আঁচড়ের মধ্য দিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি হৃদয়ের তন্ত্রীতে বেজে উঠলেই বাঙালির মনে পড়ে যায় ভাষা শহীদদের কথা। আর তাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমরে চলছে সব ধরনের প্রস্তুতি। ইতিমধ্যে শেষ হয়েছে ধোয়া মোছার কাজ, সেই সাথে ধাপে ধাপে চলছে বেদি সাজানোর প্রস্তুতি। রঙের কাজ 19 তারিখের মধ্যে কাজ শেষ হবে। 1 নম্বর বেদি মিনার কমপ্লিট হয়েছে, দ্বিতীয় বেদি রং করছি, ধোয়া মোছা কমপ্লিট,
আমার 18 তারিখে আমি রং শেষ করে দেবো। 18 তারিখে রং শেষ করলে 19 তারিখে মানে আলপনা করবে চারুকলার আইসা। প্রস্তুতিকালে শহীদ মিনার এলাকায় নিরাপত্তার জন্য দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও। তারা জানান 20 ফেব্রুয়ারির মধ্যেই সকল কাজ সম্পন্ন হবে। 19 তারিখে ক্লিয়ার হবে, 20 তারিখে এখানে রং টং চলবে। এখানে যারা আছে আপনার চারুকলার যারা আছে ওরা এসে রং করবে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য আমরা খুব সচেতন আছি। চারুশিল্পীদের রং তুলির আচরে 19 ফেব্রুয়ারির মধ্যেই শহীদ মিনার আঙিনা ফুটিয়ে রাখা হবে মহান 21-এর আবহ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।